ওয়েলকাম টু বায়োলজি ক্লাস। আজকে তোমাদের আমি শেষ অংশটুকু পড়াবো। আজকের অংশটি হলো খাদ্যবাহিত রোগ ও তার প্রতিকার। এই অংশটিতে আমি তোমাদের বলবো যে বিভিন্ন ধরনের খাদ্য বা বিভিন্ন অণুজীব বা বিভিন্ন ব্যাকটেরিয়া, ভাইরাস, পরজীবী দ্বারা নষ্ট হওয়া খাবার খাওয়ার ফলে আমাদের শরীরে কি রোগ হয় বা কি অসুবিধা হয়, ভেজাল খাদ্য কি, এই ভিডিওতে ওই বিষয়গুলি আলোচনা করব। তোমরা এখানে ছবিটা দেখেই বুঝতে পারছো যে খাবারের মাধ্যমে আমাদের দেহে কত ধরনের অণুজীব দেহে প্রবেশ করে। তার ফলে বুঝতেই পারছো যে এর ফলে কত ধরনের রোগ আমাদের হতে পারে। তাহলে আজকের ভিডিওর মাধ্যমে আমরা ওটাই জানবো। শুরু করা যাক। তাহলে খাদ্যবাহিত রোগের কারণ কি? খাবারে অবস্থিত বিভিন্ন ধরনের অণুজীব যেমন ব্যাকটেরিয়া, ছত্রাক, আর্দ্র প্রাণী ইত্যাদির কারণে খাদ্যবাহিত রোগ হয়। খাদ্য যখন পচে যায় বা নষ্ট হয়ে যায়, সেই নষ্ট হয়ে যাওয়া খাবারও তাতেও বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া বা ক্ষতিকারক ছত্রাক ইত্যাদি জন্মায়। ওই কারণেই খাবার নষ্ট হয়ে যায়। ওই সকল অণুজীবেরা খাবার থেকে সরল অংশ শোষণ করার সাথে সাথে নানা ধরনের অ্যামাইনো অ্যাসিড, বর্জ্য পদার্থ উৎপন্ন করে, যেগুলো খাবারের সাথে আমাদের শরীরে গেলে নানা ধরনের রোগ সৃষ্টি করে। এবার দেখো, কতগুলো দেখে নাও যে খাবারে যখন পচে যায় তাতে কতগুলো রাসায়নিক পদার্থ উৎপন্ন করে, খাবারকে ভেতর থেকে সেগুলো নষ্ট করে দেয়। খারাপ জাতীয় বা বিষাক্ত ছত্রাক, যেটাকে মাশরুম বলি, সেটা খেলেও কিন্তু আমাদের রেড কিডনি বিন পয়জনিং রোগ হয়। বাইরে থেকে খাবারে যদি অ্যালগি বা কিছু ক্ষতিকারক শৈবাল মিশে যায়, সেখানে কিন্তু বাইরে থেকে আমাদের খাবার নষ্ট হয়ে যায়। ব্যাকটেরিয়ার কারণে তো আগেই বলেছি, বিভিন্ন ধরনের ছত্রাকের কারণেও জানতে পেরেছ। এছাড়া বিভিন্ন পরজীবী যেমন প্রোটোজোয়া, ভাইরাস, এদের কারণেও নানা ধরনের খাদ্যবাহিত রোগ হয়। এবার জানি নষ্ট হওয়া খাবার চেনার উপায় কি। কোনো খাবারে যখন অণুজীবেরা বাসা বাঁধে, তখন তাদের দেহে অবস্থিত উৎসেচকেরা খাবারের অংশগুলিকে ভেঙে দেয়। তার ফলে খাবারের যে জটিল কণাগুলি থাকে সেগুলো সরলতম কণায় পরিণত হয়, এবং সেই সরলতম কণাগুলোকে ওই সব অণুজীবেরা নিজেদের পুষ্টির জন্য গ্রহণ করে। এর ফলে খাবারের রং, অর্থাৎ বাহ্যিক রং, তার আকৃতি, স্বাদের পরিবর্তন হয়। এইগুলোর দ্বারা সহজেই আমরা নষ্ট হয়ে যাওয়া খাবারগুলো চিনে নিতে পারি। তোমরা বাড়িতে সবাই দেখেছো, বিভিন্ন ধরনের কলা, পাউরুটি বা আরো ফলমূল, শাকসবজি নষ্ট হয়ে গেলে সেগুলো কিরকম পরিবর্তন হয়ে যায়, তার প্রধান কারণ অণুজীবেরা। তবে মনে রাখবে, সব অণুজীবেরা কিন্তু খাবারের এই বাহ্যিক যে পরিবর্তন সেটা কিন্তু সবসময় করে না, অর্থাৎ বাহ্যিক চেহারা বা স্বাদের পরিবর্তন করে না। সেই সমস্ত খাবার যদি আমরা খেয়ে ফেলি, তাহলে কিন্তু মারাত্মক ধরনের অসুখ বা এমনকি মৃত্যু পর্যন্ত হতে পারে। তোমরা টিভি, রেডিও, পেপার ইত্যাদিতে নানা সময় এই ধরনের খবর তোমরা জেনে থাকো বা পড়ে থাকো। এবার আমরা জানি ব্যাকটেরিয়াদের সম্পর্কে। ব্যাকটেরিয়ারা হলো অতি ক্ষুদ্র নিউক্লিয়াস বিহীন, সাধারণত ক্লোরোফিল বিহীন, কোষপ্রাচীর যুক্ত ক্ষুদ্র আণুবীক্ষণিক জীব। এদেরকে আমরা খালি চোখে দেখতে পাই না। এই সমস্ত ব্যাকটেরিয়ারা উপকারী, অপকারী উভয় ধরনেরই হতে পারে। উপকারী ব্যাকটেরিয়া যেমন এখানে দেখো ল্যাক্টোব্যাসিলাস, রাইজোবিয়াম, স্ট্রেপ্টোমাইসিস, ইকোলাই ইত্যাদি। এখানে দেখবে আরো কিছু ব্যাকটেরিয়া দেওয়া আছে, যেমন বাইফিডা ব্যাকটেরিয়া, ইকোলাই, ল্যাক্টোব্যাসিলাস, ছবিগুলো এখানে দেখতে পাচ্ছ। আরো জানো অপকারী ব্যাকটেরিয়া ক্যাম্পাইলোব্যাক্টর, সালমোনেল্লা, মাইকোব্যাকটেরিয়াম, ক্লস্ট্রিডিয়াম, এগুলো সবগুলোই হলো অপকারী ব্যাকটেরিয়া। দেখো এখানেও কিছু আছে, ক্যাম্পাইলোব্যাক্টরের ছবি, এটা এন্টেরোকক্কাসের ছবি, এটা ক্লস্ট্রিডিয়ামের ছবি। তোমরা এই ছবিগুলো দেখে রাখো। এটা সম্পর্কে এটা জানলে তোমরা কিছু উপকারী এবং অপকারী ব্যাকটেরিয়ার উদাহরণ
তোমরা অবশ্যই জেনে রাখো। ব্যাকটেরিয়াদের সম্পর্কে আরেকটা জিনিস জেনে রাখো, যে সমস্ত খাবারে প্রোটিনের পরিমাণ বেশি, যেমন মাছ, মাংস, ডিম, দুগ্ধজাত খাবার, সেই সমস্ত খাবারে ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার করতে পারে। তাই প্রোটিনযুক্ত খাবারগুলো নন প্রোটিন খাবার অর্থাৎ কম প্রোটিনযুক্ত খাবারের তুলনায় আগেই নষ্ট হয়ে যায়। তবে মনে রাখবে, শাকসবজিও পচে না তা নয়, সেগুলোও ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হয়, তবে সেগুলো প্রোটিনযুক্ত খাবারের চেয়ে অনেক ধীর গতিতে হয়। এখানে দেখছো প্রোটিনের কণা, আর এখানে দেখো কত ব্যাকটেরিয়া তার উপর জন্ম নিয়েছে। এই প্রোটিনের উপর ব্যাকটেরিয়া দ্রুত বংশ বিস্তার করে বলে প্রোটিনজাত খাবারগুলো ব্যাকটেরিয়ার দ্বারা দ্রুত নষ্ট হয়ে যায়। এবার আমরা জানবো কিছু খাবার দ্বারা সংক্রামিত ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম এবং তাদের সংক্রমণ পদ্ধতি। প্রথমে রোগের নাম হলো সালমোনেল্লোসিস। এখানে ব্যাকটেরিয়ার নাম কি? সালমোনেল্লা। এখানে ছবিটা দেখতে পাচ্ছ, এটা বিজ্ঞানসম্মত নাম, কিন্তু আন্ডারলাইন হবে এখানে আমার করা নেই। এটা দেখতে পাচ্ছ সালমোনেল্লার ছবি, ব্যাকটেরিয়ার ছবি। সাধারণত সংক্রামিত মাছ, ডিম, দুধ ইত্যাদি খাবারের কারণে হয়ে থাকে। আমাদের গৃহপালিত অনেক প্রাণীদের মধ্যেও এই ব্যাকটেরিয়ার সংক্রমণ দেখতে পাওয়া যায়। এমনকি বর্জ্য পদার্থ অথবা সংক্রামিত পশুর মলমূত্র থেকে তৈরি বিভিন্ন ধরনের সবজি থেকেও কিন্তু এই সালমোনেল্লোসিস হতে পারে। দেখো, এই ব্যাকটেরিয়া আমাদের খাবারের সাথে প্রবেশ করে আমাদের ক্ষুদ্রান্তে সেটা চলে যায়। দেখো, এখানে ব্যাকটেরিয়া প্রবেশ করার 12 থেকে 72 ঘন্টার মধ্যে তার লক্ষণ দেখা যায়। কি কি না? দুর্বলতা, বমি, জ্বর, ডায়রিয়া, পেটে ব্যথা বা পেটে টান ধরা, এগুলো হচ্ছে এই ব্যাকটেরিয়ার সংক্রমণের লক্ষণ। সাধারণত 4 থেকে 7 দিনের মধ্যে কোনো ধরনের ট্রিটমেন্ট ছাড়া সাধারণত ভাবে এটা সেরে যায় যদি কম পরিমাণে সংক্রমণ ঘটে। কিন্তু যদি মারাত্মক ধরনের সংক্রমণ ঘটে, তার কোনো চিকিৎসা না করা হয়, বিশেষ করে বয়স্ক এবং বাচ্চাদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে কিন্তু আমাদের অনাক্রম্যতন্ত্র এই ব্যাকটেরিয়া দ্বারা নষ্ট হতে পারে। সাধারণত বিভিন্ন ধরনের অ্যান্টিবায়োটিকের দ্বারা এই ব্যাকটেরিয়া সংক্রমণের চিকিৎসা করা হয়। এবার আমরা জানবো ক্যাম্পাইলোব্যাকটেরিয়াসিস সম্পর্কে, রোগ সম্পর্কে। এটা ক্যাম্পাইলোব্যাক্টর দ্বারা হয়ে থাকে। এটা ক্যাম্পাইলোব্যাক্টরের ছবি। সাধারণত সংক্রামিত প্রাণী থেকে উৎপন্ন খাদ্য, যেমন মাংস, ডিম, দুধ ইত্যাদি সঠিকভাবে রান্না না করা হলে এবং সেই খাবার যদি খাওয়া হয়, তখন এই রোগ হতে পারে। এমনকি সামুদ্রিক খাবার থেকেও এই রোগের সংক্রমণ হতে পারে। সংক্রামিত সার থেকে ফলানো সবজি দ্বারাও এই রোগ হতে পারে। কোনো পাত্রে যদি একবার এই ক্যাম্পাইলোব্যাক্টর দ্বারা সংক্রামিত খাবার রাখা হয়, সেই পাত্র যদি ভালোভাবে না ধুয়ে পুনরায় ব্যবহার করা হয়, তখনও এই ব্যাকটেরিয়া সংক্রমণ হয়। সাধারণভাবে এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হলে জ্বর, পেটে টান ধরা, ডায়রিয়া এই লক্ষণগুলো দেখা যায়। খুব যদি বাড়াবাড়ি রকম সংক্রমণ হয়, তখন দেখবে এখানে গ্লুটেনবেরি সিনড্রোম বলে একটা রোগ হয়, রিঅ্যাক্টিভ আর্থ্রাইটিস বলে একটা রোগ হয়। বুঝতে পেরেছো? সাধারণত বয়স্ক এবং বাচ্চাদের এই রোগের সংক্রমণের প্রবণতা বেশি থাকে। সাধারণত খোলাভাবে বা সঠিকভাবে না ধুয়ে বিভিন্ন প্রাণীজাত খাবার যদি রাখা হয়, তখন এই ব্যাকটেরিয়ার সংক্রমণ হয়। বা যদি খাবারকে ভালোভাবে ধুয়ে ঢেকে রাখা যায়, তখন এই ব্যাকটেরিয়ার হাত থেকে, সংক্রমণের হাত থেকে রক্ষা পাওয়া যায়। খাবার খাওয়ার আগে ভালোভাবে হাত ধুতে হবে এবং সঠিক তাপমাত্রায় যদি খাবার রান্না করা হয়, তবে এই সংক্রমণের হাত থেকে আমরা রক্ষা পেতে পারি। এবার আসি বোটুলিজম রোগ সম্পর্কে। এই ব্যাকটেরিয়ার নাম হলো ক্লস্ট্রিডিয়াম বোটুলিনাম। এটা দেখছো ব্যাকটেরিয়ার ছবি। সংক্রমণ পদ্ধতি দেখো, সাধারণভাবে ঠিকমতো জীবাণুমুক্ত না করা টিনবন্দি খাবার থেকে এই ব্যাকটেরিয়া ঘটিত রোগ হয়। আমাদের কোনো ক্ষতস্থান দিয়েও এই ব্যাকটেরিয়া আমাদের শরীরে প্রবেশ করতে পারে।
মনে রাখো এই ব্যাকটেরিয়া খুব কম অক্সিজেনযুক্ত পরিবেশে বসবাস করে। 2 থেকে 8 মাস বয়সী শিশুদের অন্ত্রে এই ব্যাকটেরিয়ার গুরুতর সংক্রমণ ঘটে। সংক্রমণ ঘটলে সাধারণত চোখের পাতা পড়ে যায়, মুখের চোয়ালে দুর্বলতা দেখা যায়, খাবার গলা ধঃকরণে অসুবিধা হয়ে যায়, মুখ শুকিয়ে যায়, শ্বাসকষ্ট শরীর হয়ে যায়, বমি ভাব হয়, এমনকি প্যারালাইসিসও হতে পারে। ট্রিটমেন্ট অ্যান্টিবায়োটিকের মাধ্যমেই এই রোগের চিকিৎসা করা হয়। এবার আমরা জানবো ছত্রাক সম্পর্কে। পরভোজী পুষ্টি সম্পন্ন ক্লোরোফিল বিহীন আদর্শ কোষযুক্ত সমাঙ্গদেহী উদ্ভিদদের ছত্রাক বলে। আমি এগুলোর ব্যাখ্যা করছি না। পরভোজী পুষ্টি বলতে যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না, যেহেতু ক্লোরোফিল নেই। যেন উদ্ভিদের রং সবুজ হয় কেন? ক্লোরোফিল থাকে, তাই তারা নিজেদের দেহে নিজেদের খাদ্য তৈরি করতে পারে। সমাঙ্গদেহী বলতে যে সমস্ত উদ্ভিদের দেহ মূল কাণ্ড পাতায় বিভক্ত নয় তাদের সমাঙ্গদেহী বলা হয়। ছত্রাক উদ্ভিদ হলেও এদের দেহ কিন্তু মূল কাণ্ড পাতায় বিভক্ত নয়। সাধারণত কার্বোহাইড্রেট জাতীয় খাবারে ছত্রাক বেশি জন্মায়। কতগুলো অপকারী ছত্রাকের নাম জানো? রাইজোপাস, এই যে ছবি দেখতে পাচ্ছ, নিউরোস্পোরা, অ্যাগারিকাস। অ্যাগারিকাস কিন্তু ঠিক অপকারী ছত্রাক নয়। তারপর দেখবে এই যে পাক্সিনিয়া, ক্ল্যাভিসেপস, এগুলো সবগুলোই হলো অপকারী ব্যাকটেরিয়া। উপকারী ছত্রাক যেমন ইস্ট, পেনিসিলিয়াম। পেনিসিলিয়ামের নাম সবাই জানো, পেনিসিলিয়াম থেকে পেনিসিলিন নামক অ্যান্টিবায়োটিক তৈরি হয়। ইস্ট জানোই তো আমাদের বেকারি শিল্পে কত কাজে লাগে। আর এগুলো দেখবে বিভিন্ন রকম উদ্ভিদদের নানা রকম রোগ দেখায়। আমি সেই রোগগুলির নামগুলো আর বলছি না, তোমরা খালি অপকারী ব্যাকটেরিয়া, অপকারী ছত্রাক এবং উপকারী ছত্রাকের নামগুলো জেনে রাখো। এবার আসি পরজীবী সম্পর্কে। আমাদের দেহে বা বিভিন্ন প্রাণীর দেহে অনেক ধরনের প্রাণী বাসা বাঁধে যারা আশ্রয় বা পুষ্টির ব্যাপারে সম্পূর্ণভাবে পরজীবী প্রাণীর উপর নির্ভরশীল। একটু ভুল বললাম। আমাদের বা বিভিন্ন প্রাণীর দেহে নানা ধরনের প্রাণী বাসা বাঁধে যারা খাদ্য ও পুষ্টির ব্যাপারে সম্পূর্ণভাবে বসবাসকারী প্রাণীর উপর নির্ভরশীল হয়। এই সমস্ত প্রাণীদের পরজীবী বলা হয়। যেমন দেখবে আমাদের দেহে উকুন দেখা যায়, যেমন গোলকৃমি, ফিতাকৃমি, দুই ধরনের উকুন আছে, উকুন দেখতে পাওয়া যায়। এগুলো সবগুলোই হলো পরজীবীর উদাহরণ। সাধারণভাবে কাঁচা বা সঠিকভাবে সেদ্ধ করা শাকসবজি বা প্রাণীজাত খাবার খেলে পরজীবী সংক্রমণ। সাধারণভাবে লক্ষণ পেটে ব্যথা, মাথার যন্ত্রণা, বমি ভাব, ডায়রিয়া, খাদ্য গ্রহণে অনীহা। ফিতাকৃমি মানুষের শরীরের বিভিন্ন অংশে পৌঁছে গেলে মাথার যন্ত্রণা, মাথা ঘোরা, কাঁপুনি ইত্যাদিরও হতে পারে। এখানে যে ছবিটা দেখছো এটা হচ্ছে গোল কৃমির ছবি। এর পরের ছবিটা দেখো, এটা হলো ফিতাকৃমির ছবি। ফিতাকৃমির মুখ্য পোষক মানুষ এবং গৌণ পোষক শূকর। গরু নয়, শূকর হবে, শূকর বলাটাই ভালো। কিন্তু গোল কৃমির মনে রাখবে একমাত্র মুখ্য পোষক হচ্ছে মানুষ। এদের ক্ষেত্রে কিন্তু গোল কৃমির ক্ষেত্রে কিন্তু কোনো গৌণ পোষক নেই। তাহলে এটা ফিতাকৃমির ছবি। এর আগে তোমরা যেটা দেখেছো এটা হলো গোল কৃমির ছবি। এবার আসি ব্লাড ফ্লু সম্পর্কে। ইহা এক ধরনের ইনফ্লুয়েঞ্জা ভাইরাস, নাম হলো H5N1। ইহা পোল্ট্রি জাতীয় যা প্রাণী দেখা যায় তাদের লালারস, মলমূত্রের মাধ্যমে একে অপরের দেহে সংক্রমণ ছড়ায়। আমরা যদি ওই সমস্ত প্রাণীদের চামড়া, রক্ত, মলমূত্র ইত্যাদি সংস্পর্শে আসি বা ওদের কাঁচা অথবা অসিদ্ধ মাংস খায় বা পোল্ট্রি জাতীয় খাবার খায়, তখন এই রোগের সংক্রমণ হয়। এই রোগের লক্ষণ হলো জ্বর 104 ডিগ্রি অবধি, গলায় ব্যথা, মাথা পেশির যন্ত্রণা, কফ, নাক দিয়ে জল পড়া, চোখে সংক্রমণ, বমি, ডায়রিয়া ইত্যাদি। সংক্রমণ বেড়ে গেলে নিউমোনিয়া, শ্বাসকষ্ট থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই যে ছবিটা দেখতে পাচ্ছ এটা হলো H5N1 ভাইরাসের ছবি।
এবার আমরা জানবো পাস্তুরাইজেশন সম্পর্কে। এই পাস্তুরাইজেশন পদ্ধতি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী লুই পাস্তুর। এটারও একটা গল্প আছে, এটা তোমাদের পরে কোনোদিন সুযোগ পেলে ক্লাসে বলবো, এখানে আর বলছি না। সাধারণভাবে তরল বা টিনজাত খাবারকে জীবাণুমুক্ত করার এটা এক ধরনের পদ্ধতি। এই পদ্ধতিতে 100°C নিচে উত্তপ্ত করা হয়, ফলে খাবারে অবস্থিত বিভিন্ন ধরনের অণুজীব, রেণু বা অণুজীব থেকে তৈরি উৎসেচকরা নষ্ট হয়ে যায়। এর দরুন খাবার বেশি দিন ভালো থাকে। আচ্ছা, তোমাদেরকে অনেক জায়গায় উৎসেচক বলেছি, প্রথমে জেনে নাও উৎসেচক কি। উৎসেচক হলো এক ধরনের রাসায়নিক পদার্থ যেটা কোনো অণুজীবের দেহাবশেষ থেকে তৈরি হয়, যেটা কি হয় কোনো বিক্রিয়াকে শুরু বা শেষ না করে তার গতিবেগকে বাড়িয়ে বা কমিয়ে দেয়। দেখো এবার পাস্তুরাইজেশন পদ্ধতি, এটা মূলত দুধকে পাস্তুরাইজেশনের পদ্ধতি। এটা দেখো একটা পাস্তুরাইজেশনের যন্ত্র। দুধ বা তরলকে 15 থেকে 40 সেকেন্ডের জন্য 72 থেকে 75°C বা 2 সেকেন্ডের জন্য 138°C তাপমাত্রায় গরম করা হয়, এবং ওই তরল ওই তাপমাত্রায় পৌঁছে গেলে সঙ্গে সঙ্গে 3°C তাপমাত্রায় নামিয়ে আনা হয়। এটাই হলো পাস্তুরাইজেশনের পদ্ধতি। এবার আমরা জানি সংক্রামিত খাবার খাওয়ার লক্ষণ কি। জ্বর, পেটে ব্যথা, যন্ত্রণা, ডায়রিয়া, বমি বমি ভাব, দুর্বলতা, পেটে টান ধরা, সংক্রামিত ব্যক্তির অচেতন হয়ে পড়া, এগুলো সংক্রামিত খাবার খাওয়ার লক্ষণ। দেখো এখানে 5টা প্রধান সাইন দেওয়া আছে সংক্রামিত খাবার খাওয়ার জন্য, অর্থাৎ যদি এই লক্ষণগুলো প্রকাশ পায়, এই 5টার মধ্যে কোনো লক্ষণ, তখন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। যেমন রক্তযুক্ত ডায়রিয়া, খুব উচ্চ তাপমাত্রায় জ্বর, ঘন ঘন বমি, খুব জোর ধরনের ডিহাইড্রেশন, 3 দিন বা তার বেশি দিনের জন্য ডায়রিয়া, এগুলো হলে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া উচিত। এবার আমরা জানবো খাবারকে অণুজীবের সংক্রমণ থেকে বাঁচার উপায়। খাবার আগে ভালোভাবে হাত ধোয়া, রান্না করার পাত্রগুলিকেও ভালোভাবে পরিষ্কার করে রাখা, কাঁচা শাকসবজি, ফলমূল ভালোভাবে ধুয়ে ব্যবহার করা, প্রাণীজ খাবার ভালোভাবে গরম বা সেদ্ধ করে খাওয়া, কখনোই কম সিদ্ধ বা অসেদ্ধ খাবার না খাওয়া, প্যাকেট বা কৌটো জাতীয় খাবারের প্যাকেটের গায়ে উল্লেখিত ভালো থাকার সীমা দেখে নেওয়া। দেখবে প্রতিটা প্যাকেটের গায়ে লেখা থাকে। এই সহজ পদ্ধতিগুলো যদি আমরা অনুসরণ করি তাহলে অণুজীবের হাত থেকে আমরা সহজেই বেঁচে থাকতে পারবো। এখানে খাবার ভালো অর্থাৎ সংক্রমণের হাত থেকে বাঁচার জন্য 4টা স্টেপ দেওয়া আছে। যেমন ক্লিন বা পরিষ্কার রাখা, সেপারেট বিভিন্ন ধরনের খাদ্যগুলোকে আলাদা রাখা, কুক অর্থাৎ বেশি সময় ধরে ভালোভাবে সিদ্ধ করা, এবং খাবারকে ঠান্ডা তাপমাত্রায় রাখা। তাহলেই দেখবে এই পদ্ধতিগুলো অনুসরণ করলে খাবার সহজে ভালো থাকবে, তার জন্য আমরা অণুজীবের হাত থেকেও রক্ষা পাবো। এবার আমরা জানি খাদ্যের ভেজাল সম্পর্কে। যদি কোনো খাদ্যে কোনো গুরুত্বপূর্ণ উপাদানের পরিবর্তে সস্তা কোনো উপাদান বা খাদ্যকে আকর্ষক এবং সুস্বাদু করার জন্য কোনো অকাঙ্ক্ষিত উপাদান মেশানো হয়, এর ফলে খাদ্য গুণ কমে যায় এবং নানা ধরনের খাদ্যবাহিত রোগ হয়, তখন ওই ধরনের খাবারকে ভেজাল খাবার বলা হয়। আমরা এবার খাদ্যের কিছু ভেজাল উপাদান সম্পর্কে জেনে নেব। প্রথমে যেটা সম্পর্কে জানবো যেটা হলো আজিনামোটো, যেটা খুব সহজেই ব্যবহার করা হয়। তোমরা জানো যে মোমো, বিরিয়ানি, চিলি চিকেন, চাউমিন, এগুলোতে আজিনামোটো খুব বেশি ব্যবহার করা হয়, বেশি মাত্রায়, কারণ এতে খাবারের স্বাদ খুব ভালো আসে, বিশেষ করে মাংসের মতো স্বাদ আসে। কিন্তু এগুলো যদি বেশি খাওয়া হয় তাহলে কিন্তু মস্তিষ্কের ক্ষতি হয়। তোমরা অনেকেই জানো যে পাহাড়ি অঞ্চলে মোমোতে আজিনামোটো মেশানো নিষিদ্ধ হয়ে গেছে। এটা দেখো আজিনামোটোর ছবি। এবার আসছি মেটালিনিওলো। এটা মেটালিনিওলোর ছবি। বিশেষ করে হলুদ জাতীয় খাবার বা হলুদ গুঁড়ো, লাড্ডু, যে ধরনের হলুদ জাতীয় খাবার হয় এগুলোতে মেটালিনিওলো মেশানো থাকে। বেশি দিন ধরে খেলে ক্যান্সার হয়। এরপরে আসি ম্যালাকাইট গ্রিন। সাধারণত খাবার দেখবে বেশি শাকসবজি যেগুলো হয়, যেগুলো বেশি সবুজ রঙে দেখা হয়, অর্থাৎ বাজারে বিক্রি করার জন্য, আকর্ষক করার জন্য ম্যালাকাইট গ্রিন মেশানো হয়। এটাও যদি বেশি দিন ব্যবহার করা হয় বা খাওয়া হয়, খাবারের সাথে যায়, তাহলেও কিন্তু আমাদের ক্যান্সার হতে পারে। এটা ম্যালাকাইট গ্রিনের ছবি।
এবার জানি খাদ্যে ভেজাল জনিত কিছু রোগ। এটা দুবার চলে আসছে, এটা একটু ডিলিট করে দিই। খাদ্যে ভেজাল জনিত রোগ। প্রথমে আসি ড্রপসিড। সরিষার বীজে যদি শিয়াল কাটার বীজ মিশে থাকলে ওই বীজ থেকে উৎপন্ন ভেজাল তেল যদি খাওয়া হয় তাহলে এই রোগ হয়। এটা দেখছো শিয়াল কাটা গাছের ছবি, এটা দিয়েছি। গ্রামে গঞ্জে আমাদের এই গাছটা প্রচুর পাওয়া যায়। এই যে বীজ দেখতে পাচ্ছ, এই ফলের মধ্যে যে বীজগুলো আছে, এই তেল বীজগুলো কিন্তু সরিষার বীজের মতো দেখতে হয়, যেগুলো ভেজাল হিসাবে মেশানো হয়। লক্ষণ: চামড়া, ফুসফুস, হৃৎপিণ্ড, যকৃৎ, বৃক্ক ক্ষতিগ্রস্ত হয়, বমি, ডায়রিয়া, জ্বর, গুরুতর সংক্রমণে হৃৎপিণ্ড ও ফুসফুস অচল হয়ে মানুষের মৃত্যু হয়। এবার আসি ল্যাথেরিজম সম্পর্কে। দীর্ঘদিন যদি খেসারির ডাল বা ল্যাথিরা স্যাটিভাস, খেসারির বিজ্ঞানসম্মত নাম, বা খেসারির ডাল মিশ্রিত বেসন খাওয়া হয় তাহলে এই রোগ হয়। এই রোগে স্নায়ু বৈকল্য, পক্ষাঘাত, অস্থির গঠনে অস্বাভাবিকতা দেখা যায়, রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়, দুর্বলতা ইত্যাদি দেখা যায়। দেখো, ল্যাথারিজম 3 ধরনের হয়। নিউরো ল্যাথারিজম, যেখানে পক্ষাঘাত, স্নায়ু বৈকল্য দেখা যায়। অস্টিও ল্যাথারিজম, এটাতে হাত, পা ইত্যাদি অস্থির গঠনে অস্বাভাবিকতা দেখা যায়। অ্যাঞ্জিও ল্যাথারিজম, এতে রক্তনালী ক্ষতিগ্রস্ত হয়। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে তোমাদের বই বা সিলেবাস শেষ হয়ে গেল। তোমরা পরীক্ষা না হলেও কিন্তু বাড়িতে ভালোভাবে পড়বে, তবেই 8 এর ক্লাসটা ভালোভাবে বুঝতে পারবে। এবং এই ভিডিওটা পুরোটা দেখার পর অবশ্যই নিজেদের বইটা ভালোভাবে পড়ো।